গাজায় নেমে এলো পুরনো ইতিহাসের পুনরাবৃত্তির বর্বরতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। বেনিয়ামিন নেতানিয়াহুর নির্মম, জঘন্য ও ধিকৃত মৃত্যু নিশ্চয়ই আমরাই দেখব। আল্লাহ পাক আমাদের দেখাবেনি ইনশাআল্লাহ। সম্প্রতি গত হওয়া নাকবা দিবসের মতো করেই এক ভয়াবহ পরিস্থিতি ঘটিয়েছে ইসরায়েলি বাহিনী, যা সকল বর্বরতাকে ছাড়িয়ে গেল। গাজাতে আর ধ্বংস হবার কি বাকি আছে? মৃত্যু ও লাশের গন্ধে উপত্যকাটি যে কোনো মানুষ প্রবেশের পুরোপুরি অযোগ্য হয়ে গেছে। এরপরও হামলা। আশ্রয় নেওয়া সামান্য সংখ্যক মানুষও সেখানে নিরাপদ নয়। এখন সময় এসেছে প্রকাশ্যে লাইভে নেতানিয়াহুকে ফাঁসিতে ঝোলানোর আয়োজনের। সাথে সাথে এই চরম বর্বর ও বেয়াদব মানবতাহীন পশুটিকে যারা অস্ত্র, অর্থ ও সমর্থন দিচ্ছে তাদেরকেও তার পাশে রেখে খুঁচিয়ে খুঁচিয়ে মারার। যারা নিরপরাধ মানুষগুলোকে, বিশেষ করে অবলা নারী ও নিষ্পাপ শিশুগুলোকে হত্যা করছে, তাদের আর কোনো অধিকার নেই পৃথিবীতে বসবাস করার বা বেঁচে থাকার। গাজায় সব শেষ করে দেবার পরও এখনও কি ওই ইসরায়েলের বিজয় সূচিত হয়নি? কেন? আর তাই তো আরও প্রচণ্ড শক্তি দিয়ে গাজা জয়ের পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল। উপত্যকাটিতে চরম নৃশংসতা চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। গেল শুক্রবারও সেখানে অন্তত 100 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এতে সংঘাতের 18 মাসের বেশি সময়ে গাজায় 53,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসাব অনুযায়ী গতকাল ও আগের দিন উপত্যকাটিতে 250 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় উত্তর গাজার বাসিন্দাদের ওপর ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে। চলেছে আকাশ পথে হামলা। গত 16 মে শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার গাজায় 150-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 জন নিহত হন। দেশটি থেকে জিম্মি করা হয় প্রায় 250 জনকে। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 53,119 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,19,919 জন। হামলার পাশাপাশি গত 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে খাবার, পানি সহ জরুরি পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার মানুষের সহায়তার পক্ষে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজার মানুষ অনাহারে ভুগছে। আগামী 1 মাসে অনেক ভালো কিছু হবে বলে তিনি আশা করছেন। কাতারের রাজধানী দোহায় একটি অনুষ্ঠানে গাজা নিয়ে কথা বলেন ট্রাম্প। গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের পরিকল্পনাকে তিনি সমর্থন করেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আগামী 1 মাসে অনেক ভালো কিছু হতে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ফিলিস্তিনিদেরও সাহায্য করতে হবে। এর আগে অবশ্য গাজা উপত্যকা দখল করার কথা বলেছিলেন ট্রাম্প। তার ভাষ্যমতে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারলে ভালো হবে। এরপর সেখানে ফ্রিডম জোন, মুক্ত অঞ্চল তৈরি করা হবে। এতে সেখানে সব মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন। ট্রাম্প বলেন, এখানে যুক্তরাষ্ট্রকে যুক্ত হতে দিন। আমি খুবই গর্বিত হব যদি গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেয়। এ সময় 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলা নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভাষ্যমতে এটি মানব ইতিহাসের অন্যতম নৃশংস ঘটনা ছিল। তিনি বলেন, হামাসকে মোকাবেলা করতে হবে। গাজার নিয়ন্ত্রণ নিতে হলে আগে হামাসকে মোকাবেলা করা দরকার। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের সমর্থিত মানবিক কার্যক্রমে জাতিসংঘ অংশ নেবে না বলে জানিয়েছে। এই কার্যক্রম নিরপেক্ষ ও স্বাধীন নয় বলে মনে করছে তারা। বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র সাংবাদিকদের বলেন, মানবিক সহায়তা বিতরণের এই পরিকল্পনাটি জাতিসংঘের মূল নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাই এতে জাতিসংঘ অংশ নেবে না। পরিস্থিতি যখন দিন দিন আরও সংকটপূর্ণ হচ্ছে, তখন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের আলোচনায় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ।
কাতারে চলমান এই আলোচনার বিষয়ে একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানায়, ইসরায়েলের অবস্থান অনড়, হামাস এখনও নতি স্বীকার করেনি, আর মার্কিনিরা আগ্রহ হারিয়ে ফেলছেন। গত 15 মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। ৭৭ বছর আগে ফিলিস্তিনিদের ওপর নেমে আসে মহাবিপর্যয় এবং এদিন তারা ঘর হারিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা। সেই নির্যাতন, দখলদারিত্ব আজও তাড়া করছে তাদের। তাই বিশ্বজুড়ে ফিলিস্তিনিরা এ দিবস পালন করে। 1948 সালের 14 মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা করা হয়। ফিলিস্তিনিদের ওপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে মহা বিপর্যয়। এ কারণে ফিলিস্তিনিরা প্রতি বছর 15 মে পালন করে আল নাকবা বা মহাবিপর্যয় দিবস। নাকবা দিবসের ৭৭তম বর্ষপূর্তিতে গেল বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 143 জন। নিহত ব্যক্তিদের বেশিরভাগ নারী, শিশু। স্থানীয় কর্মকর্তারা জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় 15 মে বৃহস্পতিবার ভোরের দিকে চালানো হামলায় নিহত হয়েছেন অন্তত 61 জন। উত্তরাঞ্চলের জাবালিয়ায় আত-তাওবাহ চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে আরও অন্তত 15 জনের। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর হামলার জেরে গাজা জুড়ে অন্তত 3টি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হলো জাবালিয়ার আল আউদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এদিন গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি হামলায় আত-তাওবাহ ক্লিনিকের ওপরতলায় রোগীরা ছিন্ন ভিন্ন হয়ে যান। সেখানে নিহত 13 জনের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। আল জাজিরার সংবাদদাতা তারেক আল আজম গাজার দেইর আল বালাহ এলাকা থেকে বলেন, গাজাবাসীর জন্য এটা আরেকটি রক্তাক্ত দিন। ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকাতেও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে। খান ইউনিসের অন্তত 9টি বাড়িতে পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামাস বলেছে, দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ইসরায়েলি বাহিনী মরিয়া আচরণ করছে। কোনো রাখ ঢাক না করেই ঘোষণাটা দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। গত মাসের শেষ দিকে অধিকৃত পশ্চিম তীরে গিয়েছিলেন রিলিজিয়াস জায়নিজম পার্টির এই নেতা। সেখানে দেয়া এক ভাষণে তিনি খোলাখুলিভাবে বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে শুধু তখনই যখন ফিলিস্তিনিরা গাজা ছেড়ে চলে যাবেন। ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে পুরোপুরি উৎখাত করে এই ভূখণ্ডের পুরোটা দখল করার জায়নবাদী প্রকল্প নতুন কিছু নয়। এই দখলদারি অন্যায়, অপরাধ, জুলুমের প্রকল্পের ইতিবৃত্ত জানতে আমাদের ফিরে তাকাতে হবে দূর অতীতে, 100 বছরের বেশি সময় আগে। জায়নিজম বা জায়নবাদ শব্দটি প্রথম প্রবর্তন করেন অস্ট্রীয় লেখক নাথান বারনবুম। সে 1890 সালের কথা। 7 বছর পর 1897 সালের আগস্টে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রথম জায়নবাদী সম্মেলন। অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক, নাট্যকার ও রাজনীতিক থিওডর হার্জোয়েলের উদ্যোগে এই সম্মেলনে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী সংস্থা। একই সম্মেলনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের রূপরেখা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে জায়নবাদীরা এক কল্পকাহিনী ফাঁদেন। এজন্য তারা ইহুদি ধর্মগ্রন্থ হিব্রু বাইবেলের আশ্রয় নেন। সুনিপুণ এই কল্পকাহিনীকে প্রতিষ্ঠিত, বিশ্বাসযোগ্য করে তুলতে জায়নবাদীরা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প নেন। প্রকল্প বাস্তবায়নে তারা নানামুখী পদক্ষেপ, তৎপরতা নিয়ে এগোতে থাকেন। এই কল্পকাহিনীর মূলে রয়েছে মূলত 3টি বয়ান, আর তা হল প্রতিশ্রুত ভূমি, মনোনীত সম্প্রদায় ও মনুষ্যহীন ভূমি। হিব্রু বাইবেল তানাখ অনুসারে নবী আব্রাহামকে তার বংশধরদের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঈশ্বর, যা পূর্ণভূমি হিসেবে বংশ পরম্পরায় সংরক্ষিত থাকবে। এই ভূমি সেখানে যেখানে আজকের ফিলিস্তিন ও ইসরায়েলের অবস্থান। তবে এই বাইবেলের অন্য বিবরণে মিশর থেকে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত এই ভূমির সীমা টানা হয়েছে। ইহুদিদের বিশ্বাস তারা ঈশ্বরের মনোনীত জাতি। সে হিসেবে তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমিতেই বসবাস করে আসছিলেন। কিন্তু তারা এই ভূমি থেকে বিতাড়িত হন। 2000 বছরের বেশি সময় আগে 70 খ্রিস্টাব্দে তাদের উৎখাত করেন রোমানরা।
তারা উৎখাত হওয়ার পর যারা অর্থাৎ ফিলিস্তিনিরা সেখানে থেকেছেন তারা এই ভূমির মানুষ নন, তারা কোনো মানব সম্প্রদায়ও নন। ফলে এই ভূমি মনুষ্যহীন ভূমি। ইহুদি সম্প্রদায়ের মানুষদের নিজ ভূমিতে ফেরার, নিজ ভূমির ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় আন্দোলন শুরু করেন জায়নবাদীরা। তারা দাবি তোলেন ঐতিহাসিক ফিলিস্তিনিদের ভূমিতেই গড়তে হবে ইহুদিদের নিজস্ব রাষ্ট্র। 1516 থেকে 1917 সাল পর্যন্ত অটোমান সাম্রাজ্যের অধীন ছিল ফিলিস্তিন। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন হয়। ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। তখনকার ফিলিস্তিনে 90% বা তার বেশি আরব অধিবাসী ছিল, আর ছিল কিছু ইহুদি ও খ্রিস্টান অধিবাসী। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ব্রিটিশ শাসকের বৈষম্যমূলক আচরণের শিকার হতে থাকেন আরবরা। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর 1917 সালের 2 নভেম্বর জায়নবাদী নেতা ব্যারন রথচাইল্ডকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি জানান, ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। এই লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সব কিছু করবে তারা। ঘোষণাটি ইতিহাসে বেলফোর ঘোষণা নামে পরিচিতি পায়। এই ঘোষণা ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। 1922 সালে লিগ অব নেশনসের কাছ থেকে অখণ্ড ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট লাভ করে ব্রিটিশ রাজ। ব্রিটিশ শাসকের সমর্থনের ধারাবাহিকতায় ইউরোপ সহ অন্যান্য অঞ্চল থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনে আসতে থাকে। ইহুদিদের আগমনে স্থানীয় ফিলিস্তিনি আরবদের মধ্যে অসন্তোষ দানা বাঁধে, দেখা দেয় সংঘাত। 1933 সালে বড় ধরনের প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। ব্রিটিশ সরকার তা কঠোর হস্তে দমন করে। ফিলিস্তিনি আরব ও ইহুদিদের মধ্যকার সংঘাতের কারণ অনুসন্ধানে লর্ড রবার্ট পিলের নেতৃত্বে একটি কমিশন গঠন করে ব্রিটিশ সরকার। 1937 সালে পিল কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়। পিল কমিশন ফিলিস্তিনকে 2 ভাগে বিভক্ত করার সুপারিশ করে, 75% আরবদের জন্য, বাকিটা ইহুদিদের জন্য। ফিলিস্তিনি আরবরা এই সুপারিশ প্রত্যাখ্যান করেন, কিন্তু ইহুদিরা এই ভূমি বিভাজনের নীতিকে সমর্থন করেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধে জার্মান নাৎসি নেতা হিটলারের নেতৃত্বে ইউরোপে ইহুদি নিধনযজ্ঞ চলে, যা ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত। নাৎসি বাহিনীর হাতে প্রায় 60 লাখ ইহুদি নিহত হন। এই ইহুদি নিধনযজ্ঞ পরিস্থিতিকে জটিল করে তোলে। সে সময় অনেক ইহুদি পালিয়ে ফিলিস্তিনে যান। যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে 1942 সালে অনুষ্ঠিত হয় জায়নবাদী সম্মেলন। এই সম্মেলনে ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের ঘোষণা গৃহীত হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। যুদ্ধে পরাজিত হয় জার্মানি, জাপান, ইতালি অক্ষশক্তি। যুদ্ধ শেষে বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি সহানুভূতি তুঙ্গে ওঠে। এই প্রেক্ষাপটে হলোকাস্টকে সামনে এনে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠার যুক্তি জোরালোভাবে তুলে ধরা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। তিনি তখনই চেয়েছিলেন হিটলারের হাত থেকে বেঁচে যাওয়া 1 লাখ ইহুদিকে অতি দ্রুত ফিলিস্তিন ভূখণ্ডে স্থান দেয়া হোক। ব্রিটিশ সরকার এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় তারা আর ফিলিস্তিন শাসন করবে না। তারা বিষয়টি জাতিসংঘের হাতে তুলে দেয়। 1947 সালের 29 নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ডে 2টি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। একটি ইহুদিদের 55%, অপরটি ফিলিস্তিনি আরবদের 45%। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এই পরিকল্পনায় জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয়। পরিকল্পনাটি মেনে নেন ইহুদিরা, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করেন। নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের তাড়ানোর ছক তৈরি করেন জায়নবাদীরা। নেওয়া হয় প্ল্যান ডি নামের পরিকল্পনা। এই পরিকল্পনার নেতৃত্বে ছিলেন জায়নবাদী নেতা ডেভিড বেন গুরিয়ন। পরে তিনি ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হন। পরিকল্পনাটির লক্ষ্য ছিল হত্যা, ধর্ষণ, লুটপাট ও সন্ত্রাসের মাধ্যমে ফিলিস্তিনি আরবদের নিজ ভূমি থেকে বিতাড়িত করা। 1948 সালের 10 মার্চ পরিকল্পনাটি চূড়ান্ত হয়। তখন পরিকল্পনা বাস্তবায়নে ঝাঁপিয়ে পড়ে হাগানা, স্টার্ন গ্যাং সহ ইসরায়েলি সশস্ত্র সংগঠনগুলো। সেই থেকেই চলছে এই নিপীড়ন, হত্যা ও ধ্বংসযজ্ঞ, যা অনন্ত এক সময়ের জন্য বয়ে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।